আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, ওনাকে বিদ্যুৎ মন্ত্রী করা হয়েছে। উনি আগের সরকারে বিদ্যুৎ মন্ত্রী ছিলেন যখন হাওয়া ভবন ছিল, এবং সেই সময়টাতে সারা বাংলাদেশে বিদ্যুতের যে ত্রাহি অবস্থা ছিল, সেই ত্রাহি অবস্থার জন্যই মূলত বিএনপির পতন শুরু হয়েছিল। আপনাদের মনে আছে যে এই বিদ্যুতের দাবিতে যে আন্দোলন হয়েছিল, কানসাট আন্দোলন, সেখানে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডর জের ধরে সেই কানসাট আন্দোলন, পল্লী বিদ্যুৎ আন্দোলনের যে নেতা, তাকে শেখ হাসিনা, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, তিনি তার বাসভবনে সুধা সদনে ডেকে এনেছিলেন এবং সম্ভবত পরবর্তীতে মনোনয়নও দিয়েছিলেন। এবং সেখান থেকে যে আন্দোলন বিএনপির বিরুদ্ধে করা হলো, ফলে বিএনপির জন্য অনিবার্যভাবে একটি ১১ এসেছিল। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির জন্য ১ নম্বর সমস্যা ছিল বিদ্যুৎ সমস্যা। ২ নম্বর সমস্যা ছিল হাওয়া ভবন খাম্বা 10% কমিশন। এই জিনিসগুলো ছিল ২ নম্বর সমস্যা। যদি ১ নম্বর সমস্যাটা না থাকতো, ২ নম্বর সমস্যাটা হয়তো হতো না। বোঝার চেষ্টা করুন, যখন বিদ্যুৎ সমস্যা হলো এবং বিদ্যুৎ নেই কিন্তু খাম্বা আছে, আবার এই খাম্বার সাথে জড়িত হাওয়া ভবন, ফলে হাওয়া ভবনের উপর যে লোড পড়েছে, এই বা মিস্টার তারেক রহমানের সঙ্গে যে 10% নাম যুক্ত হয়েছে, বিদ্যুতের সমস্যা থাকলে এই বাকি দুটো সমস্যা হতো না। 10% নামটাও আসতো না, আর খাম্বা নামটাও আসতো না। আচ্ছা বলেন তো, বিএনপির জামানাতে যতগুলো খাম্বা তৈরি হয়েছিল, তার চেয়ে ১,০০০ গুণ খাম্বা কি আওয়ামী লীগের জমানাতে তৈরি হয়নি? যত খাম্বা বিএনপির জমানাতে অব্যবহৃত পড়েছিল, তার চেয়ে বেশি খাম্বা কি এখনো পড়ে নেই? কিন্তু কেন এখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল আওয়ামী লীগের নসরুল আহমদ বিভু, তাকে কেন খাম্বা বিভু বলা হয় না? বলেন কেন বলা হয় না? এর কারণটা হলো, মানুষ বিদ্যুতের অভাবটা অনুভব করেনি। রাষ্ট্রের ক্ষতি হয়েছে, চুরি হয়েছে, চামারি হয়েছে, এটা রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র টু রাষ্ট্র বা অনেক হাই লেভেলের ব্যাপার, কিন্তু জনগণের মধ্যে এটা নিয়ে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়নি। কিন্তু ২০০১ থেকে ২০০৬ সনে বিএনপিকে ডুবানোর জন্য ১ নম্বর মন্ত্রণালয়, ১ নম্বর কারণ ছিল এই বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রণালয়। জাতির সৌভাগ্য বা দুর্ভাগ্য, সৌভাগ্য এই অর্থে যে মানুষ ব্যর্থতা থেকে শেখে, আর যেখানে মানুষ পড়ে যায় সেখান থেকেই মানুষ উঠে দাঁড়ায়। সেই অর্থে বিদ্যুৎ মন্ত্রী যিনি এখন হয়েছেন, মিস্টার টুকু, তো তার হাত দিয়ে বিএনপির উত্থান হতে পারে। আর দুর্ভাগ্য হলো যে একই ভুল যদি মানুষ বারবার করে, তাহলে প্রকৃতি কখনো ক্ষমা করে না। ২০০১ সনে জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের যে স্ট্যামিনা ছিল, শক্তি ছিল, তার ১০ ভাগের ১ ভাগও ওনার এখন থাকার কথা নয়। ওনার বয়স হয়েছে, আর সবচেয়ে বড় ব্যাপার হলো উনি যেন তেন মানুষ নন। উনি ওয়ান্স আপন এ টাইম শেখ কামালের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বাংলাদেশের যে কটি এলিট পরিবার রয়েছে, সেই কটি এলিট পরিবারের তিনি একজন সদস্য। তারপর তার আত্মীয় স্বজন মোটামুটি সবাই আওয়ামী লীগ করে। শেখ সেলিম তার বিআই, এটা সবাই জানেন। শেখ কামাল বন্ধু শেখ সেলিম বিআই। এবং বাংলাদেশের ব্যবসায়ী জগতে ৮০-র দশকে যে কটি কোম্পানি খুব ভালো করেছিল, তার মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের কোম্পানি অ্যাপেক্স গ্রুপ, যেটার উনি ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার ছিলেন। উনি বিএনপি করার আগেই ওনার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছিল। তো উনি যখন সেই ৮৬-৮৭ সনে ঢাকা চেম্বার ভবনে বসতেন, ঠিক ওই সময়টাতে তার সাথে আমার ভালো সম্পর্ক। তখন তিনি রাজনীতি করতেন না। তিনি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী, এরা সবাই মিলে এই ইউনাইটেডলি অ্যাপেক্স গ্রুপ ছিল, এবং তিনি ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার ছিলেন অ্যাপেক্স গ্রুপের। তখন তাদের একটা টেক্সটাইল মিলে ছিল, সাভার টেক্সটাইল। তখন থেকে আমি টুকু সাহেবকে চিনি একজন সাংবাদিক হিসাবে। জনাব টুকু সাহেবকে আমি তখন থেকে চিনি। এরপরে সেই যখন
2001 সন থেকে জাতীয় রাজনীতিতে এলাম, তখন থেকে তাকে রাজনীতিবিদ হিসেবে চিনি। আর ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটা অত্যন্ত স্নেহ এবং শ্রদ্ধা। তিনি আমাকে প্রচণ্ড স্নেহ করেন, আর তাকে আমি শ্রদ্ধা করি। কাজেই তার সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলা, মানে একটু মুখ বাঁকা করে কথা বলা আমার জন্য খুবই ক্ষতিকর, আমার নিজের জন্য, বিকজ আমি তাকে ভালোবাসি। তো সেই টুকু ভাইয়ের একটি বক্তব্য নিয়ে ভীষণ রকম ট্রল হচ্ছে বাংলাদেশে। সেটা হলো তিনি যেটি বলেছেন যে শেখ হাসিনার জমানায় বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে, সেই লুটপাটের ফলে পুরো বিদ্যুৎ অঙ্গন ঋণের ভারে জর্জরিত। এখন আমাদের যে বিদ্যুৎ খাতটা, এটা এতটা জটিল হয়ে পড়েছে। এখানে এলএনজি দ্বারা বিদ্যুৎ প্ল্যান্ট চালিত হচ্ছে। এখন ইরান যুদ্ধ হয়েছে, এলএনজি পাওয়া যাবে না। এখানে ডুয়েল ফুয়েল আছে, ডিজেল চালিত গ্যাস ক্ষেত্র আছে, এখানে কয়লা চালিত মানে বিদ্যুৎ প্ল্যান্ট আছে। তারপর এখানে দেশের বাইরে আদানি থেকে বিদ্যুৎ আনা হচ্ছে, দেশের বাইরে থেকে আনা হচ্ছে, আমদানি করা হচ্ছে। মানে এত জটিল একটা বিদ্যুৎ খাত তৈরি করে গেছেন শেখ হাসিনা। এই বিদ্যুৎ খাতের ম্যানেজমেন্ট করা, অর্থাৎ একবার আদানির সঙ্গে বসেন, একবার রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র সেটার সঙ্গে বসেন, আবার ওদিকে পায়রা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে আছে, ভোলা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, সেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, কিন্তু সেগুলোকে জাতীয় গ্রিডে এনে সঞ্চালন কেন্দ্র তৈরি হয় না। বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, টাকা দিতে হচ্ছে, খরচ করতে হচ্ছে, লস গুনতে হচ্ছে, কিন্তু ওটা জাতীয় গ্রিডে দেওয়ার মতো সঞ্চালন লাইন তৈরি করা হয়নি। যেমন ধরুন ভোলার গ্যাস ক্ষেত্র, ভোলায় প্রচুর গ্যাস আছে, কিন্তু সেই গ্যাস জাতীয় গ্রিডে আনার মতো অবস্থা এখনও তৈরি হয় নাই। আবার পায়রাতে যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে, সেই পায়রার বিদ্যুৎ কেন্দ্রের ফুল লোড জাতীয় সঞ্চালন কেন্দ্রে বিদ্যুৎ কেন্দ্রে আনার মতো অবস্থা এখনও তৈরি হয়নি। অর্থাৎ দক্ষিণাঞ্চলে এত বিদ্যুৎ দরকার হয় না। তো এরকম মানে অনেকগুলো জটিল। এখন সেই জটিল বিষয়গুলো তিনি বসার সঙ্গে সঙ্গে কিন্তু বুঝতে পেরেছেন। সেই কথাটা বলতে গিয়ে তিনি একটা বেফাঁস মন্তব্য করে বসেছেন যে লোডশেডিং মানে এই যে ঋণ করে ঘি খাওয়ার চাইতে না খেয়ে থাকা ভালো। আর এখন বিদ্যুৎ নিয়ে আমরা যে সমস্যার মধ্যে আছি, ঋণ নিয়ে যে সমস্যার মধ্যে আছি, এর চাইতে লোডশেডিং ভালো। আর সঙ্গে সঙ্গে তার আমলনামা চলে আসছে, পাবলিক হু হু করে বলার চেষ্টা করছে কি হলো ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। ভদ্রলোক একেবারে ব্যতিব্যস্ত হয়ে সাংবাদিকদের উপর ভীষণ খেপেছেন এবং তিনি বলেছেন যে তোমাদের কারণে আমি এবং আমার পরিবার সাফার হয়েছে। আপনারা জানেন যে ১/১১ সময় তার স্ত্রী, তার সন্তান, তাদেরকেও জেলখানাতে নেওয়া হয়েছিল এই বিদ্যুৎ সেক্টরে দুর্নীতির অভিযোগে, এবং আরও অনেক অভিযোগ। তো সেই অভিযোগ আবার তার দিকে আসছে এবং এখনকার যে বাস্তবতা, সেই বাস্তবতায় শেখ হাসিনা ধরুন প্রায় ২২,০০০ থেকে ২৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে গেছেন। পিক আওয়ারে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো ১৭ থেকে ১৮,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। আর এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানোর জন্য যে নগদ অর্থ দরকার, যে সাবসিডি দরকার, তারপরে এখানে যে যাকে বলা হয় এখানে যে লোড ম্যানেজমেন্ট আছে, সিস্টেম লস আছে, সব মিলিয়ে সরকারের যে ক্ষয় খরচা তাতে বছরে প্রায় ৪০,০০০ কোটি টাকার মতো এখানে ভর্তুকি দিতে হচ্ছে। আবার বলি ৪০,০০০ কোটি। তো ৪০,০০০ কোটি টাকা সিস্টেম লস অন্যান্য মিলিয়ে যদি ভর্তুকি দিতে হয়, তারপর এখানে যে বিদ্যুৎ প্ল্যান্টগুলো হয়েছে সেটা বাবদ যদি বছরে কয়েক লক্ষ কোটি টাকা ঋণ শোধ করতে হয়, তাহলে এই যে বিদ্যুতের মেনটেন্যান্স থেকে শুরু করে সমস্ত কিছু করা এটা সম্ভব নয়। এই মুহূর্তে যে সকল কোম্পানির কাছে বিদ্যুৎ নেওয়া হয়েছে তারা আদানি সহ অন্যান্য কোম্পানি প্রায় ১,০০,০০০ কোটি টাকা সরকারের কাছে পাবে। আবার বলছি ১,০০,০০০ কোটি টাকা সরকারের কাছে পাবে। সরকারের কাছে ঘোড়ার ডিম কোনো টাকা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় মুদ্রা ব্যবস্থা থেকে ১,২০,০০০ কোটি টাকা সে ঋণ করে গেছে। এখন টাকা ছাপিয়ে, তারপরে শেষে রিজার্ভ থেকে টাকা ভাঙিয়ে, বিদেশ থেকে লোন এনে কোনো অবস্থাতেই এই ২২,০০০ ২৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে গ্রাহক পর্যায়ে, ভোক্তা পর্যায়ে পৌঁছে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার মতো অর্থনৈতিক অবস্থা নাই। যদি ২২,০০০ মেগাওয়াট চালাতে হয়, সরকারকে ৫০,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে প্রতি বছর।
কোথা থেকে দেবে টাকা বলেন। এটা বিদ্যুৎ মন্ত্রী বুঝতে পেরেছে। ফলে কি হলো, আগামী যে মানে যাকে বলা হয় গ্রীষ্ম আসছে, আপনি ধরে নিতে পারেন এই গ্রীষ্ম ২০০২ সনের গ্রীষ্মের মতো মানে ব্যাপক বিপর্যয় তৈরি করবে। এটা বাস্তবতা। এই যে এলএনজি, এখন এলএনজি দিয়ে যে সকল মানে বিদ্যুৎ প্ল্যান্ট চালানো হচ্ছে, ইরান ইরাক যুদ্ধের কারণে এই প্ল্যান্টের মানে পাবে কোথায়? বিদ্যুতের মূল্য আপনাকে বাড়াতেই হবে। হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। তো হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেওয়ার কারণে তেলের দাম একদিনের মধ্যে লাফিয়ে $40 বেড়ে গেছে। একদিনে পার ব্যারেল $40 বেড়ে গেছে। এটা $200 যাবে। যদি আগামী 10 দিনে এভাবে চলতে থাকে হরমুজ প্রণালী, $200 পার ব্যারেল হবে। বাংলাদেশের পক্ষে $200 ব্যারেলে তেল কিনে $80 দামে সেগুলো আবার ভর্তুকি দিয়ে জনগণের কাছে দেওয়া অসম্ভব ব্যাপার। আর যদি ভর্তুকি না দিয়ে তেলের দাম বৃদ্ধি করা হয়, 1 মিনিটের মধ্যে সারা বাংলাদেশ অচল হয়ে পড়বে। লঞ্চ ধর্মঘট, জাহাজ ধর্মঘট, ট্রাক ধর্মঘট, পরিবহন ধর্মঘট, এমনকি এই যে মেট্রো রেলে আপনারা চলতেছেন, এইগুলোরও ভাড়া দ্বিগুণ করতে হবে। এছাড়া কোনো উপায় নাই। বলেন কি অবস্থা যাচ্ছে। তো এই সব মিলিয়ে যে একটা লোডশেডিং ধেয়ে আসছে, এতে আপনার কোনো সন্দেহ নেই। এবং লোডশেডিংয়ের সাথে সাথে মূল্যস্ফীতি বাড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, তারপরে মুদ্রাস্ফীতি বাড়বে, টাকার দাম কমে যাবে। ডলারের মূল্য কোনো অবস্থাতেই সরকার এই যে গত 17 মাস ধরে যেভাবে রাখছে 122 টাকা, 123 টাকা, এটা রাখা সম্ভব হবে না, ইম্পসিবল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় যেটা জিনিসটা হয়েছে, এখন সেই সরকারের সময় সেটা হবে না। তার সঙ্গে সঙ্গে ঘুষ বাড়বে, অর্থাৎ এই সমস্ত কাজকর্ম যখনই হবে অনিয়ম, তখন ঘুষ বাড়বে, দুর্নীতি বাড়বে। আর ওই যে আগে যে 10%-এর বদনাম হতো, এটা মানুষ বাড়িয়ে বলবে এখন 10% না, মিস্টার 20% বা মিস্টার 25%। ক্যান ইউ ইমাজিন কি একটা অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে অন্য যে অভাব অভিযোগগুলো ধেয়ে আসছে, সেই অভাব অভিযোগের সঙ্গে আইনশৃঙ্খলার অবনতি, মাদক বৃদ্ধি, জেএনজি, রাজপথ উত্তপ্ত হওয়া থেকে শুরু করে আর কত যে দুর্ভোগ দুর্দশা জাতির ঘাড়ে আসছে। কাজেই সবর করুন, পরিস্থিতি মেনে নেওয়ার চেষ্টা করুন, এবং সরকারের জন্য পরামর্শ হলো বি ওপেন, সত্য কথা বলুন এবং খোলামেলা কথা সবার কাছে বলুন, এবং প্রিয় মুখ দিয়ে। অর্থাৎ এখন যে কথাটা টুকু সাহেব বলেছেন, সেই কথাটা যদি তারেক রহমান সাহেব বলতেন, সেই কথা যদি খলিলুর রহমান সাহেব বলতেন, খলিলুর রহমান আপনারা যতই সমালোচনা করেন না কেন, হি ক্যান স্পিক ভেরি নাইসলি, অনেক সুন্দর করে তিনি কথা বলতে পারেন। কিংবা সরকার যে ডাক্তার জাহিদকে নিয়েছে বুদ্ধিজীবী কোঠায় টেলিভিশন টক শো করা থেকে, তো জাহিদের মুখ দিয়ে যদি এই কথা বলা হয়, মাহাদি আমিনের মুখ দিয়ে যদি এই কথাগুলো বলা হয়, তাহলে এটা হয় কি যে মন্ত্রণালয়গুলো নিরাপদ থাকে। এতগুলো উপদেষ্টা নেওয়া হয়েছে মূলত কী জন্য বলেন তো? এখন মন্ত্রীকে যদি সরাসরি আপনি সামনের সারিতে ফেলে দেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বা পররাষ্ট্রমন্ত্রী বলেন কিংবা যোগাযোগ মন্ত্রী বলেন, এই যোগাযোগ মন্ত্রী এক কথা বলে কী বিপদের মধ্যে পড়ছে দেখেন। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে সামনের যে কঠিন সময়গুলো আসছে, সেই সময়গুলোতে সমন্বয় করাটা খুব জরুরি হয়ে পড়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হিকমত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।